প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন শুরু করছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত BA-BSS প্রোগ্রামের সিভিক এডুকেশন 1 বিষয়ের আলোচনা। আজকের আলোচনায় রয়েছি আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক মোহাম্মদ জহুরুল ইসলাম এবং আমার সাথে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক জনাব সিয়াম হোসেন শুভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনায় আমাদের সাথে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক জনাব মোহাম্মদ সিয়াম হোসেন শুভ। স্যার, আপনাকে আমাদের আলোচনায় স্বাগতম। ধন্যবাদ আপনাকে। তো প্রিয় শিক্ষার্থী, চলুন এবার আর দেরি না করে মূল আলোচনায় আসা যাক। আজকের আলোচনার বিষয় বুদ্ধিজীবী বা ইন্টেলেকচুয়াল। তো প্রথমত আমরা জানবো বুদ্ধিজীবী বলতে কি বোঝায়, বুদ্ধিজীবীর কত প্রকার এবং বুদ্ধিজীবী কেন গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন যে বুদ্ধিজীবী হলো সমাজের সেই অংশ যাদের সামাজিক বিশেষ অবস্থান রয়েছে এবং বিশেষ গুণের অধিকারী। কেউ কেউ বলছেন যে বুদ্ধিজীবীর আলাদা একটি শ্রেণী বা সমাজ রয়েছে। আবার রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে কোনো কোনো অংশ বলছে যে আসলে বুদ্ধিজীবী কোনো নির্দিষ্ট শ্রেণীর নয়, বরং এটি প্রতিটি পেশা বা প্রতিটি শ্রম বিভাগের মধ্যেই থাকতে পারে। যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থাকতে পারে, আপনার আইনজীবীদের মধ্যে থাকতে পারে, খেলোয়াড়দের মধ্যে থাকতে পারে, কবি সাহিত্যিক দার্শনিকদের মধ্যেও কিন্তু বুদ্ধিজীবী থাকতে পারে। তার মানে বুদ্ধিজীবী তারাই যাদের বিশেষ গুণ এবং সামাজিক মর্যাদা রয়েছে, যারা সমাজকে প্রভাবিত করতে পারে। তো একদম সৃষ্টি শুরু থেকেই কিন্তু এই বুদ্ধিজীবীদের অবদান অনস্বীকার্য, কারণ বুদ্ধিজীবীদের ইন্টেলেকচুয়াল চিন্তাভাবনা, বুদ্ধিজীবীদের জ্ঞান গরিমার কারণেই কিন্তু সমাজ বা সভ্যতা আজকে এত দূরে এসেছে। আমরা বিজ্ঞানের যে আপনার অগ্রগতি দেখি, শিল্প সাহিত্য কলার যে অগ্রগতি দেখি, সেটার অবদান কিন্তু আপনার এই বুদ্ধিজীবীদেরই। তো বুদ্ধিজীবীদের বিষয় নিয়ে সমাজবিজ্ঞানের বিভিন্ন সমাজবিজ্ঞানী সংজ্ঞায়ন করেছে। তো চলুন দেখে নেওয়া যাক তারা কি বলছেন। অধ্যাপক মিশেলসের মতে বুদ্ধিজীবী তারাই যারা পেশাগতভাবে নিজের বুদ্ধি, বিবেচনা ও মননের মাধ্যমে যে কোনো ধরনের বিষয় সম্পর্কে বিচার বিশ্লেষণ করতে সক্ষম। এবং এডওয়ার্ড শিলস বলছেন বুদ্ধিজীবী তারাই যাদের উন্নত আধুনিক শিক্ষা রয়েছে এবং সেই সাথে রয়েছে বুদ্ধিজীবী চেতনা ও দক্ষতা। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানীদের মত অনুসারে বুদ্ধিজীবীদের যে সংজ্ঞায়ন, সেই সংজ্ঞায়ন থেকে বুঝতে পারলাম যে যাদের দক্ষতা রয়েছে, যাদের মেধা বিকাশের প্রায়োগিক ক্ষমতা রয়েছে, যারা সমাজ রাষ্ট্র চিন্তাকে প্রভাবিত করতে পারে, তারাই আসলে বুদ্ধিজীবী। এবং এই বুদ্ধিজীবীদের অবস্থান কিন্তু সমাজের প্রতিটি পেশার মধ্যেই কিন্তু রয়েছে। আমি একটু আগেই বলেছিলাম যে বিভিন্ন পেশার মাঝেই কিন্তু আপনার এই বুদ্ধিজীবীদের অবস্থান থাকতে পারে। এই পর্যায়ে বুদ্ধিজীবীদের যে বিভাজন রয়েছে সেই বিভাজন সম্পর্কে জানব। আসলে বুদ্ধিজীবী সমাজের কয়েক প্রকার হতে পারে, যেমন রাজনৈতিক বুদ্ধিজীবী, অর্থনৈতিক বুদ্ধিজীবী, আপনার ধর্মীয় বুদ্ধিজীবী, সামাজিক বুদ্ধিজীবী, সাংস্কৃতিক বুদ্ধিজীবী, শিল্প দর্শন বুদ্ধিজীবী। অর্থাৎ এই বিভাজনটা কিন্তু আসলে তার কর্ম এবং কর্মদক্ষতার উপরেই কিন্তু নির্ভর করে। অর্থাৎ কর্মদক্ষতা, সামাজিক মর্যাদা এবং সমাজকে প্রভাবিত করার যে যোগ্যতা, এটার উপর ভিত্তি করেই কিন্তু এই বিভাজনটা তৈরি করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আলাদা আলাদা বুদ্ধিজীবী থাকে বা থাকতে পারে। তো এই বুদ্ধিজীবীদের কিন্তু সমাজ বা রাষ্ট্রের যে অগ্রগতি, সেখানে কিন্তু তাদের অবদান অনস্বীকার্য। কারণ আমরা পৃথিবীর যে ইতিহাস দেখি, সেখানে সমাজ এগিয়ে যাওয়ার পেছনে যাদের সবচেয়ে বেশি অবদান, তারা কিন্তু এই বুদ্ধিজীবী সমাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ আপনার বুদ্ধিজীবীদের যে ক্লাসিফিকেশন বা বিভাজন সেটা দেখলাম। এখন বুদ্ধিজীবীদের যে আপনার উন্নয়নশীল দেশসমূহে বুদ্ধিজীবীদের যে অবস্থান, সেই অবস্থান সম্পর্কে আমরা সিয়াম হোসেন শুভর কাছে জানতে চাচ্ছি। আসলে উন্নয়নশীল দেশগুলো বলতে বিশেষ করে আমরা যদি ল্যাটিন আমেরিকা, তারপরে এশিয়া এবং আফ্রিকার দিকে তাকাই, সেখানকার উন্নয়নশীল দেশগুলোতে বুদ্ধিজীবীদের যে পেশাগত যে ভিন্নতা, সেটা আমরা লক্ষ্য করে দেবো যে তারা সাধারণত শিক্ষকতা, সাংবাদিকতা, আইন ব্যবসা, তারপরে চিকিৎসা, প্রকৌশলী সহ নানান পেশায় কিন্তু ওনারা জড়িত। এবং এই পেশাগত যারা পেশাজীবী যারা রয়েছেন, ওনাদেরকে কিন্তু সাধারণত উন্নয়নশীল দেশগুলোতে বুদ্ধিজীবী হিসেবে ধরে নেওয়া হয়। তবে আমরা উন্নয়নশীল দেশগুলিতে আরেকটা বিষয় লক্ষ্য করতে পারি যে সাধারণত যাদেরকে আমরা পদার্থবিদ, রসায়নবিদ, জীববিজ্ঞানী, পরিসংখ্যানবিদ বা দার্শনিক হিসেবে আমরা যাদেরকে আসলে মিন করি, এই শ্রেণীটা কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে তুলনামূলক সংখ্যায় কম, যদিও তারা অবশ্যই বুদ্ধিজীবী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এবং আরেকটা ব্যাপার লক্ষ্য করবেন, যারা ছাত্র সমাজ রয়েছেন
তাদেরকেও কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে বুদ্ধিজীবীর পর্যায়ে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়। অন্যথায় অপরদিকে আমরা যদি লক্ষ্য করি যে উন্নত রাষ্ট্রগুলোর দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু ছাত্র সমাজকে বুদ্ধিজীবীদের পর্যায়ে কিন্তু ধরা হয় না। কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে ধরে নেওয়ার পেছনে কতগুলো কারণ আছে। এর কারণ হচ্ছে তাদের যদি আমরা অতীত ইতিহাসটা দেখি, যে তারা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছে। তো সেই সমস্ত স্বাধীনতা লাভের যে বিভিন্ন স্তরে বা বিভিন্ন ঐতিহাসিক পর্যায়ে ছাত্রদের কিন্তু সবসময় একটা অগ্রণী ভূমিকা ছিল, এবং সেই অগ্রণী ভূমিকার কারণেই কিন্তু ছাত্ররা স্বাধীনতা আন্দোলন থেকে বিভিন্ন প্রগতিশীল আন্দোলন বলেন, বিভিন্ন ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা বলেন, এই জায়গাগুলোতে ছাত্ররা নেতৃত্ব দিয়েছেন বলে তাদেরকে কিন্তু সমাজ উন্নয়নশীল দেশগুলোতে বুদ্ধিজীবীদের পর্যায়ে কিন্তু অনেক সময় ধরে নেওয়া হয়। তো আমরা ওভারঅল যদি বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে একটু ডিসকাশন করি, তাহলে আমরা শুরুতেই যেটা বলতে পারবো যে বুদ্ধিজীবীরা সাধারণত ওনারা কিন্তু আমাদের বিভিন্ন ক্ষেত্রে সচেতনতা সৃষ্টি করেন এবং বিভিন্ন সমাজের অসঙ্গতিকে ওনারা অ্যাড্রেস করেন, ওনারা জনমত সৃষ্টি করেন, এবং ওনারা বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে ওনারা নেতৃত্ব দেন, ওনারা বিপ্লবে ওনারা অংশগ্রহণ করেন। বিশেষ করে আমরা যদি ইতিহাসের দিকে একটু ফিরে যাই, বিশেষ করে রুশ বিপ্লব বলেন, ফরাসি বিপ্লব বলেন, এই সমস্ত ঐতিহাসিক ঘটনা যদি আমরা পর্যালোচনা করি, আমরা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাই যে এই ঐতিহাসিক বিপ্লবগুলোতে বুদ্ধিজীবীদের অবদান কিন্তু অনস্বীকার্য ছিল। কারণ এগুলো কিন্তু শুধুমাত্র মুখের কথায় বা সাধারণ কোনো কারণে কিন্তু মানুষ ইনভলভ হয়নি। বুদ্ধিজীবীরা তাদের বুদ্ধিভিত্তিক লেখালেখির মাধ্যমে, তাদের প্রচারণার মাধ্যমে কিন্তু সাধারণ মানুষকে উজ্জীবিত করতে পেরেছিলেন, এবং সেই উজ্জীবিত হওয়ার মাধ্যমে কিন্তু সাধারণ মানুষরা এই ঐতিহাসিক বিপ্লবগুলো সংগঠিত করতে পেরেছিল। এই বাইরেও আমরা যদি দেখি যে বর্তমানে আমাদের যে উৎপাদন ব্যবস্থা, যেটা অতীতে এক ধরনের ছিল এবং বর্তমানে আধুনিক যে আমাদের উৎপাদন ব্যবস্থা, এই ক্ষেত্রেও কিন্তু বুদ্ধিজীবীদের অবদান কিন্তু অনস্বীকার্য। কারণ তারা জ্ঞান বিজ্ঞান চর্চার মাধ্যমে, প্রযুক্তির প্রসারের মাধ্যমে, বিশেষ করে শিক্ষা এবং গবেষণা খাতে তাদের যে অবদান, এর মাধ্যমে কিন্তু পৃথিবী আধুনিক হচ্ছে, আধুনিকায়ন প্রক্রিয়াটা কিন্তু চলমান আছে। তো এরকম নানান বিষয়ে কিন্তু বুদ্ধিজীবীরা আমাদের সমাজে বা পৃথিবীর এক কথায় উন্নয়নে ভূমিকা পালন করে যাচ্ছে। এবং আমরা যে প্রাচীন সময় থেকে যে মধ্যযুগ বলি, মধ্যযুগ থেকে যে আধুনিক যুগের সূচনা বলি বা আধুনিক যুগে যে চলমান যে প্রক্রিয়াটা, এই সব কিছুই কিন্তু এই যারা বুদ্ধিজীবী তাদের হাত ধরেই কিন্তু আসলে আসে। কারণ আপনি প্রধান যে পরিবর্তনগুলো যুগের বা সমাজের, রাষ্ট্রের, এগুলোর জন্য অবশ্যই কিন্তু আপনার মেধা বা বুদ্ধিভিত্তিক চর্চার প্রয়োজন আছে। তো সেই জায়গা থেকে কিন্তু তারা সাংস্কৃতিক বলেন, রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্র বলেন, সকল ক্ষেত্রে কিন্তু তাদের যে মেধা, তাদের যে বুদ্ধিভিত্তিক চর্চা, সেটার মাধ্যমে কিন্তু আমাদের এই পরিবর্তনগুলো আসছে। তো আমরা যদি বাংলাদেশের স্পেসিফিক ইতিহাসের দিকে স্যার আমরা যাই, বিশেষ করে আমাদের স্বাধীনতার ইতিহাস আছে বা এর পূর্বেও যদি আমরা ঔপনিবেশিক শাসন আমল থেকেও যদি লক্ষ্য করি, আমরা কিন্তু আমাদের এই অঞ্চলেও কিন্তু বুদ্ধিজীবীদের অবদান একদম স্পষ্টভাবে কিন্তু আমরা দেখতে পাই। এ সম্পর্কে স্যার আপনি যদি আমাদের কাছে আরো ক্লিয়ারলি বলতেন। ধন্যবাদ। আপনার আলোচনা থেকে আমরা আসলে বুদ্ধিজীবীদের যে গুরুত্বপূর্ণ জায়গা সেটা আমরা বুঝতে পেরেছি। বাংলাদেশের বুদ্ধিজীবীদের যে অবস্থান বা ভূমিকা, আসলে এটির ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার 1947 সাল থেকে, যেহেতু বাংলাদেশের যে স্বাধীনতা সেটার সাথে জড়িত আপনার ব্রিটিশ ভারত আন্দোলন, সেখান থেকে কিন্তু পরবর্তী ধাপে বাংলাদেশ সৃষ্টি হয়। আমরা 47 সালের যে দেশ বিভাগ, আপনার 1971 সালের যে মুক্তিযুদ্ধ, এই যে পিরিয়ড, এই সময়টিতে বাংলাদেশে যারা বুদ্ধিজীবী ছিলেন তারা কিন্তু শুরু থেকে, অর্থাৎ 1947 সাল থেকেই কিন্তু আপনার এই বুদ্ধিজীবীরা সশস্ত্র ছিল বাংলাদেশের আপনার এই ব্রিটিশ ভারতের যে স্বাধীনতা সেটি, এবং পরবর্তীতে আপনার 52 ভাষা আন্দোলন, অর্থাৎ পাকিস্তানের সাথে আমাদের যে আপনার প্রথম যে আপনার বিরোধ, সেই বিরোধের জায়গা ছিল 52 ভাষা আন্দোলন। এবং বাঙালি বুদ্ধিজীবীদের যে সবচেয়ে বড় অবদান সেটি হলো 1952 সালের ভাষা আন্দোলন প্রেক্ষাপটে। কারণ এই সময় আপনার বাংলাদেশে যারা বুদ্ধিজীবী ছিলেন তাদের লেখনীর মাধ্যমে, তাদের রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা 52 ভাষা আন্দোলনে ভাষাকে আমরা মাতৃভাষা হিসেবে পেয়েছি। 52 ভাষা আন্দোলন পরবর্তীতে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ বা 1971 সালের যে মুক্তিযুদ্ধ, সেখানেও কিন্তু বাংলাদেশের যে বুদ্ধিজীবী তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো এভাবেই বাংলাদেশ 1947 সাল, পরবর্তী 1952 সাল এবং সর্বশেষ 1971 সালে, এই তিনটি ফ্রেজেই কিন্তু বাংলাদেশের যে বুদ্ধিজীবী তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং তার মাধ্যমে কিন্তু আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। এবং স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের যে বিনির্মাণ, অর্থাৎ অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক
এই জায়গাগুলোতে বুদ্ধিজীবীদের আপনার ব্যাপক ভূমিকা রয়েছে। আপনার লেখনীর মাধ্যমে, কবি সাহিত্যিকদের লেখনীর মাধ্যমে, আপনার রাজনৈতিক যে ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিজীবী রয়েছে তাদের দূরদর্শী চিন্তার মাধ্যমে কিন্তু আজকে স্বাধীন বাংলাদেশ আজকে এত দূরে এগিয়ে এসেছে। তো সর্বোপরি বুদ্ধিজীবীরা কিন্তু একটা সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ, কারণ তাদের যে প্রগতিশীল চিন্তা, সেই প্রগতিশীল চিন্তার জায়গা থেকেই কিন্তু অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক উন্নয়ন সাধিত হয়ে থাকে। তো সেই প্রেক্ষাপটে বুদ্ধিজীবী একটি রাষ্ট্রের অপরিহার্য অঙ্গ বলা যেতে পারে, কারণ বুদ্ধিজীবীদের ইন্টেলেকচুয়াল থিঙ্কিং বা আপনার বুদ্ধিভিত্তিক চর্চা বা চিন্তা ছাড়া একটি রাষ্ট্র আসলে আপনার সামনের দিকে এগোতে পারে না। আজকের আলোচনায় থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেহেতু আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এই বিষয়ে যদি আপনাদের আরও বিস্তারিত জানতে হয় তাহলে নিকটস্থ টিউটোরিয়াল সেন্টারের টিউটরদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।